সুমনা যখন জহিরকে ডিভোর্স দিতে চাইলো তখন জহির বলল, এত তাড়া কেন? নতুন কাউকে পেয়েছো বুঝি? তুমি আমার জন্য কি করেছো যে তোমার জন্য আমি সারা জীবন অপেক্ষায় থাকবো? আমার সাথে প্রতারণা করেছো, আমার বিশ্বাস ভেঙেছো, সন্তানদেরকে অবহেলা করেছো, আমাদের আশ্রয় কেড়ে নিয়েছো। এখন কোন মুখে এসব কথা বলো? লজ্জা করে না? সে যাই হোক, আমি ব্যস্ত, বাকি কথা উকিলকে সাথে নিয়ে হবে বলেই ফোনটা রেখে দিল সুমনা। অন্যদিকে জহির অবাক হলো, কেন জানি তার বুকটা ভার লাগছে। কই, আগে যখন সে নিজে সুমনাকে তালাক দিতে চেয়েছিল তখন তো এরকম লাগেনি, তাহলে এখন কেন? আপা, আমার জন্য সুন্দর দেখে একটা বর খুঁজো তো। শোনো, ছেলের যাতে টাকা পয়সা ভালো থাকে আর আমার বাচ্চাদের যেন মেনে নেয়। 12 বছর আগে শূন্য পকেটে বেকার এক পুরুষকে বিয়ে করেছিলাম। 12টা বছরে নিজের শখ আহ্লাদ সবকিছু বিসর্জন দিয়ে তার সংসার করেছে, কিন্তু বিনিময়ে কি পেলাম? প্রতারণা। 12 বছর পর যখন সে জীবনে সফল হলো তখন চোখের পলকে আমাকে ভুলে গিয়ে নতুন নারীতে মত্ত হলো, আমাকে একদম ছুঁড়ে ফেলে দিল। কি লাভ হলো বলো তো? তাই তো এবার ঠিক করেছি, প্রতিষ্ঠিত পুরুষকেই বিয়ে করব। সে কামাই করবে আর আমি আরামে শুধু বসে বসে খাবো। ঠিক বলেছি না? শোনো, আজই তুমি তোমার ওই পরিচিত ঘটকের সাথে কথা বলবে। ওই অমানুষ বেঈমানটার সাথে আমার ডিভোর্সের 4 মাস হয়ে গিয়েছে। আমি কেন এখন আর একা থাকবো বলো তো? নেচে নেচে এখন বিয়ে করব। কষা মুরগির তরকারি দিয়ে ভাত খেতে খেতে বলল সুমনা। বোনের কথায় টাসকি খেলো রোমানা। বোনটা একদম তার মায়ের মতো শক্ত মনের হয়েছে, কাউকে ভালোবাসলে জীবন দিতে রাজি, কিন্তু কেউ যদি এদের মন নিয়ে খেলে তাহলে জীবন ধ্বংস করতেও দ্বিতীয়বার ভাববে না। রোমানা সুমনাকে আরেক পিস মাংস তুলে দিতে দিতে জিজ্ঞেস করলো, সত্যি কি ঘটক লাগবে? অবশ্যই। আমি কি সারা জীবন একা থাকবো নাকি? বাচ্চারা বড় হচ্ছে, একসময় ওরা বিয়ে করে নিজ নিজ সংসারে ব্যস্ত হয়ে যাবে, তখন আমি কি করব? আমারও তো নিজের একটা সংসার প্রয়োজন আপা, আমারও একটু যত্ন আহ্লাদের প্রয়োজন আছে। আগের ভুল এবার আর করব না। এবার নিজেকে ভালোবাসবো, একটু বেশি ভালোবাসবো। আমাকে স্বার্থপর ভাবলে ভাবতে পারো। কথা বলার সময় চোখে অশ্রু জমল সুমনার। যতই অস্বীকার করুক, আজও সে জহিরকে ভালোবাসে, ভুলতে পারেনি। কিভাবে ভুলবে? জহির প্রতারক হলেও সুমনা তো সত্যি সত্যি তাকে ভালোবেসেছিল। আজকাল জহিরের শরীরটা ভালো যাচ্ছে না, দুদিন পর পর সর্দি, জ্বর, অ্যালার্জি, আরো কত কি। শরীরটা যেন ভেঙে পড়েছে। অফিসে অনেক মিস দিয়েছে এই কয়েক মাসে, ফলে সেখানেও একটি বাজে প্রভাব পড়েছে। এদিকে দুদিন হলো তার ডিসেন্ট্রি, একেবারে ভয়ানক লেভেলের। ঔষধ খেয়েও নিয়ন্ত্রণে আসছে না। ডাক্তার তো বলেই দিয়েছে যে কালকের মধ্যে ঠিক না হলে হসপিটালে ভর্তি হতে হবে। জহিরের খুব পানি পিপাসা পেয়েছে। এইসব ডাক্তার বারবার স্যালাইন আর ডাবের পানি খেতে বলেছে, কিন্তু এইসব এগিয়ে দেওয়ার মতো মানুষ নেই। রীতা তো কালকেই আলাদা রুমে চলে গিয়েছে, বলেছে জহির একেবারে সুস্থ হলে ও ঘরে আসবে। জহিরের কাছ থেকে নাকি পায়খানার গন্ধ আসে, এ ঘর নাকি পায়খানার গন্ধে ভরে গিয়েছে। এসব ভাবনার মাঝে জহিরের মনে পড়ে যায় আজ থেকে প্রায় 7 বছর আগের ঘটনা। যাত্রাবাড়িতে একটি হোটেলে খেয়ে তার ভয়ঙ্কর ডায়রিয়া হয়েছিল। পুরো 7 দিন সে বিছানায় পড়েছিল, এমনকি বিছানাতেই টয়লেট করে যেত। আর সেসব ময়লা কাপড় সুমনা নিজের হাতে পরিষ্কার করত। একটু পর পর জহিরকে স্যালাইন বানিয়ে খাওয়াতো। 7টা দিন পরম যত্নে জহিরের সেবা করেছিল সুমনা। কই, সুমনা তো একটা বারের জন্য নিজের নাক সিটকায়নি বা তার কাছ থেকে দূরে সরে যায়নি। এই রীতাই তো একটা সময় জহিরকে পাওয়ার জন্য একেবারে কত নাটক করেছিল, একেবারে নিজেকে শেষ পর্যন্ত করতে চেয়েছিল। সেই রীতা আজ তার অসুস্থতায় এইভাবে নাক সিটকাচ্ছে। এটা কেমন ভালোবাসা রীতার? ইদানিং সুমনার কথা বড্ড বেশি মনে পড়ে যায় জহিরের। অসুস্থ শরীরে এখন সে বিছানায় পড়ে আছে, কিন্তু রীতা তার পাশে নেই। কিন্তু রীতার জায়গায় যদি আজ সুমনা থাকতো তাহলে সে 1 সেকেন্ডের জন্য জহিরকে একা ছাড়তো না। জহিরের কেন জানি আফসোস হচ্ছে, সে কি ভুল করলো সুমনাকে ছেড়ে? আচ্ছা, বাচ্চারা কেমন আছে? যেই বাচ্চাদের সে এত ভালোবাসতো, রীতাকে পেয়ে সেই বাচ্চাদেরকেও ভুলে গেল। একটা বারের জন্য ভাবেনি বাচ্চারা বাবা ছাড়া কিভাবে বড় হবে। কিন্তু এখন বড্ড বেশি আফসোস হয় বাচ্চাদের কথা মনে হলে। আচ্ছা, সে যদি এখন বাচ্চাদের সামনে যায় তাহলে কি তারা তাদের বাবার সাথে কথা বলবে? বাবার বুকে কি তারা মাথা রাখবে? এসব কথা ভেবেই চোখ ভরে আসে জহিরের। নির্জন আজ বাসায় আছে বোনের কাছে। বোনটা অসুস্থ, তাই সে আজ স্কুলে যায়নি। তার বাবা মা যখন প্রথম সেপারেশনে গেল তখন তার বয়স মাত্র 11। তার মা অবশ্য কিছু লুকায়নি তার কাছে। তার বাবার জীবনে যে নতুন আন্টি এসেছে, আর সেই আন্টিটাই তার বাবার কাছে বেশি গুরুত্বপূর্ণ। তাই তো বাবা ছেড়ে দিয়েছে তাদের। সবকিছুই বোঝে নির্জনা। এখন তার বয়স 12। মায়ের কষ্ট, স্ট্রাগল বোঝে সে। সেজন্য তো চায় মায়ের ওপর যাতে চাপ না পড়ে। মেয়ে অসুস্থ দেখে সুমনা আজ অফিস যেতে চায়নি, কিন্তু যেতে বাধ্য হয়েছে। এই চাকরি না থাকলে বাচ্চাদের খাওয়াবে কি? বাসা ভাড়া দিবে কিভাবে? স্কুলের ফি দিবে কিভাবে? আর নির্জনা বোঝে এখন মায়ের সমস্যা। নাদিয়া ছোট হলেও সে একটু একটু বোঝে যে বাবা পচা, মাকে কষ্ট দিয়েছে, তাদের ছেড়ে চলে গিয়েছে। তাই তো সেও বাবাকে আর চায় না, বাবাকে ঘেন্না করে। কিন্তু কষ্ট কি হয় না? 2 ভাই বোনেরই কষ্ট হয় যখন দেখে অন্য সবাই বাবা মাকে নিয়ে কত খুশি, কিন্তু তাদের বাবা তাদের সাথে নেই। জহিরের শরীর দিন দিন ভেঙে যাচ্ছে, শরীর দুর্বল হয়ে পড়েছে। এই তো 1 বছর আগে সুঠাম দেহের সুদর্শন
একজন পুরুষ ছিল, কিন্তু আজ আজ গলার নিচের হাড় বেরিয়ে এসেছে, মাথার চুল পড়ে যাচ্ছে, গালের চাপা বসে গিয়েছে, সব সময় জ্বর সর্দি লেগেই থাকে। অফিসের কাজকর্ম আর আগের মতো করতে পারে না, তাই অফিস থেকে নোটিশ জারি করেছে তার জন্য। যদি 3 মাসের মধ্যে সে আবার আগের মতো কাজের প্রতি মনোযোগী না হতে পারে তবে তাকে নিচু পোস্টে ট্রান্সফার করা হবে। যদি সেখানেও সে নিজের কাজ দেখাতে না পারে তাহলে তাকে অফিস থেকে বরখাস্ত করা হবে। সেসব চিন্তায় জহিরের মন ভালো নেই, তবে তার মন খারাপের আরো কিছু কারণ রয়েছে। সেবার ডায়রিয়া থেকে সারার পর সে সুমনা আর বাচ্চাদের সাথে দেখা করতে গিয়েছিল, কিন্তু সুমনা দেখা করতে দেয়নি, নিজেও জহিরের সামনে আসেনি। তার কথা, সে কোনো প্রতারকের সাথে দেখা করতে মোটেও ইচ্ছুক না, আর নাই বা ইচ্ছুক তার বাচ্চারা। বিচ্ছেদের সময় আদালতে জহির স্বেচ্ছায় বাচ্চাদের ওপর নিজের সব অধিকার ছেড়েছিল, কিন্তু এখন অনুশোচনা হচ্ছে তার। বাধ্য হয়ে বাচ্চাদের স্কুলে যায় দেখা করতে, কিন্তু শিক্ষক যখন প্যারেন্টস রুমে নির্জনা নাদিয়াকে ডেকে পাঠায় তখন নির্জন নিজের বাবাকে দেখে মুখ ফিরিয়ে নেয়। তারপর শিক্ষককে কড়া কণ্ঠে বলে, আমার বাবা অনেক আগে আমাদের ছেড়ে চলে গিয়েছে স্যার, ইনি আমার বাবা নন। যেদিন থেকে ইনি আমার মাকে আর আমাদেরকে ছেড়ে আরেকটা আন্টির কাছে চলে গিয়েছিল সেদিন থেকে উনি আমাদের কাছে আর জীবিত নেই। আর আপনি আমার মায়ের পারমিশন না নিয়ে কোন সাহসে এই লোকের সামনে আমাদেরকে আনলেন? ইনি যদি আমাদের কোনো ক্ষতি করে, আমার বোনটার মানসিক অবস্থা ভালো নেই। এই মনস্টারটার জন্য আমাদের জীবনটা এমনিতেই ট্রমাটাইজ। ইনাকে দেখে আমাদের মেন্টাল কন্ডিশন আরো খারাপ হয়ে যায়। তাই দয়া করে আর কোনোদিন এনার কথাই আমাদের সামনে আনবেন না। আমাদের মা ছাড়া আমাদের আর কোনো গার্ডিয়ান নেই। বলেই বোনকে নিয়ে সে চলে যায়। এদিকে টিচারদের সামনে, অন্য প্যারেন্টসদের সামনে লজ্জায় মাথা নত করে জহির। তারপর আর সে সুমনা বা বাচ্চাদের সাথে দেখা করার চেষ্টাও করেনি। তবে 2 মাস আগে সুমনার বড় বোন রোমানা সুমনার বিয়ের ছবি দিয়েছে। সুমনার পাশে লোকটিকে মারাত্মক মানিয়েছে। এমনকি বিচ্ছেদের পর সুমনার বয়স যেন 10 বছর কমে গিয়েছে। এত সুন্দর লাগছিল সুমনাকে। জহির নিজেই নিজেকে প্রশ্ন করছিল যে তার সংসারে সুমনার এই রূপ কোথায় হারিয়ে গিয়েছিল, কিন্তু উত্তর পায়নি। কিন্তু স্বার্থপর জহির বুঝলো না যে তার সংসারে সে সুমনার যত্ন নেয়নি বলেই সুমনা নিজের রূপ হারিয়েছিল। জহিরের ভাবনার মাঝেই রীতা ঘরে আসলো। হিসিয়ে বলল, আমি আজ রাতে মৌনতাদের সাথে সিলেটে যাচ্ছি, তুমি খেয়ে ঘুমিয়ে পড়িও। সিলেট যাচ্ছ মানে? আজ যাবে আর তুমি এখন আমাকে বলছো? ফাজলামি পেয়েছো? আমার 103 ডিগ্রি জ্বর, আমাকে এই অবস্থায় ফেলে তুমি ঘুরতে যাচ্ছ রীতা? একবারও মনে হচ্ছে না যদি রাতে আমার শরীর আরো খারাপ হয় তখন কি হবে? একটা বারও ভেবে দেখেছো? শুনতে খারাপ লাগলেও আমার সত্যি মনে হচ্ছে তুমি আমাকে কোনোদিন ভালোই বাসনি রীতা। এই যে আমি এতগুলো মাস ধরে অসুস্থ, একটা দিনও আমাকে 1 গ্লাস পানিও এগিয়ে দাওনি, সেবা তো আমার কল্পনার বাইরে। এই যে আজ দুপুরেও আমি সব খাবার বমি করে ফেলেছি, কিন্তু সে সময় তুমি আমার পাশে থেকেও এগিয়ে আসনি। উল্টো আমার বমি দেখে নাক চেপে খাবার ফেলে বারান্দায় চলে গিয়েছিলে। এরপর আমার আশেপাশেও আসনি। এই যে আমার শরীরটা অসুস্থ, পেট খালি, খোঁজ নিয়েছো একবারও? নাওনি। এটা কি ভালোবাসা বলে রীতা? এই তোমাকে ভালোবেসে আমি আমার 12 বছরের সংসার, স্ত্রী, সন্তান সব ছেড়েছি, কিন্তু বিনিময়ে কি পেলাম? নিজের অসুস্থতায় তোমার নির্লিপ্ততা, তোমার উদাসীনতা। এই আমি যখন সুমনার সাথে ছিলাম আমার সামান্য হাঁচিতে সে বিচলিত হয়ে যেত। আমার জ্বর হলে সারা রাত সে পাশে বসে থাকতো, সময় মতো আমাকে ওষুধ দিত, আমার জন্য আলাদা করে খাবার রান্না করত। এখন তো মনে হয় সুমনাই আমাকে ভালোবাসতো। জহিরের কথায় বেশ চটে গেল রীতা। রাগে ফুলদানিটা হাতে নিয়ে ছুঁড়ে ফেলে দিল মিররের দিকে। মুহূর্তের মাঝে ফুলদানিটা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। তারপর হিসিয়ে বলল, ভুলেও তোমার প্রথম স্ত্রীর সাথে আমার তুলনা করো না জহির। আমি সুমনা নই। সুমনা যদি এতটাই ভালো হতো তাহলে ছাড়লে কেন? ওহ, তখন তো তোমার আবার আমার সুন্দর শরীরের প্রতি লোভ জেগেছিল, তাই না? রীতা, মুখ সামলে কথা বলো। পারবো না। আমি সুমনা না, আমি রীতা। তাই আমার সাথে সুমনার তুলনা করতে এসো না। এত খারাপ লাগলে যাও না সুমনার কাছে, চলে যাও। রীতার কথায় তাচ্ছিল্য হাসলো জহির। তারপর বলল, এই আমাকে নিজের কাছে রাখার জন্য নিজেকে শেষ করতে চেয়েছিলে তুমি, আর সেই তুমি আজ আমাকে চলে যেতে বলছো। আজ আমার বড্ড বেশি অনুশোচনা হচ্ছে জানো তো রীতা। নিজের সুখকে আমি নিজের হাতেই কবর দিয়েছি, আর সেটার শাস্তি বুঝে আজ পাচ্ছি। জহিরের কথায় রীতা কি উত্তর দিবে খুঁজে পেল না। আসলেই তো, এই জহিরকে পাওয়ার জন্য কত কি না করেছে সে, কত পাগলামিটাই না করেছে। অতীতের দিনগুলো কত সুখেরই না ছিল, কিন্তু হুট করে কি যে হলো, সব এলোমেলো হয়ে গেল। জহিরের অসুস্থতা যত বাড়তে লাগলো, জহিরের প্রতি রীতার বিরক্তিগুলো নাড়তে লাগলো। তার উপরে আবার ধীরে ধীরে জহিরও কেমন যেন হয়ে গেল। সবকিছুতেই জহিরের অনুমতি নিতে হয়। দম বন্ধ লাগে রীতার। রীতার কিছু না বলে নিজের ব্যাগটা নিয়ে বাসার বাহিরে চলে গেল, আর জহির বারান্দায় থ মেরে বসে থাকলো।